নমস্কার বন্ধুরা, লেটস চেঞ্জ চ্যানেলের ম্যাথমেটিক্স ক্লাসে সবাইকে স্বাগত। আজকে আমাদের আলোচ্য বিষয় হলো ইনভার্স ট্রিগোনোমেট্রিক ফাংশনস বা ত্রিকোণমিতিক বিপরীত বৃত্তীয় অপেক্ষকসমূহ। ডাব্লিউবিসি এইচএসসি কাউন্সিল অনুযায়ী ইউনিট 1-এর চতুর্থ অধ্যায় হলো এটি, এবং এখান থেকে 10 নম্বর বরাদ্দ করা হয়েছে। সুতরাং এটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এবং আমাদের এটা খুব মনোযোগ সহকারে পড়তে হবে। চলো শুরু করা যাক। আমরা অনেকেই জানি যে সাইন থিটা ইকুয়ালস টু এক্স, এই সমীকরণ থেকে আমরা থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স লিখতে পারি। কিন্তু এখন আমাদের জানতে হবে যে সাইন ইনভার্স এক্স আসলে কি। সাইন ইনভার্স এক্স এই রাশিটি একটি কোণের মান নির্দেশ করে, যা কিনা থিটার মানের সমান। অর্থাৎ থিটার যা মান সাইন ইনভার্স এক্স এরও সেই একই মান। কিন্তু যদি এখানে এক্স এর মানটা -1 থেকে 1-এর মধ্যে কোনো একটি মান হয়, মনে করি হাফ, তাহলে সেই এক্স এর মানের জন্য সাইন ইনভার্স এক্স এর একাধিক মান পেতে পারি আমরা, যেমন π/6 কিংবা 5π/6 বা এরকমই আরো অনেক। তো সেক্ষেত্রে যেহেতু -1 থেকে 1-এর মধ্যে এক্স এর যে কোনো একটি মানের জন্য সাইন ইনভার্স এক্স এর অসংখ্য মান পাওয়া যাচ্ছে, তাই আমরা বলছি সাইন ইনভার্স এক্স একটি মাল্টিপল ভ্যালুড ফাংশন। কিন্তু সেক্ষেত্রে আমরা যদি থিটা সমান সমান π/6 বসাই, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু হাফ একটিই মান পাওয়া যাচ্ছে। কারণ আমরা জানি সাইন π/6 সমান সমান হাফ। তো এক্ষেত্রে যেহেতু থিটার একটি মানের জন্য সাইন থিটার একটিই মান পাওয়া যাচ্ছে, তাই আমরা বলতে পারি যে সাইন থিটা হলো একটি সিঙ্গেল ভ্যালুড ফাংশন। একইভাবে ওপরের এই আলোচিত বিষয় থেকে আমরা কস, ট্যান, সেক, কোসেক, কট এদের ক্ষেত্রে একটা ধারণা তৈরি করতে পারি, এবং একইভাবে এরাও সবাই মাল্টিপল ভ্যালুড ফাংশন। যেমন কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স, এরা সবাই মাল্টিপল ভ্যালুড ফাংশন। কিন্তু কস থিটা, ট্যান থিটা, সেক থিটা, কোসেক থিটা, কট থিটা এরা সিঙ্গেল ভ্যালুড ফাংশন। এখানে স্ক্রিনের নিচের দিকে যদি লক্ষ্য করো তো দেখতে পাবে যে এখানে লেখা আছে, আমাদের মনে রাখতে হবে সাইন ইনভার্স এক্স ও সাইন এক্স ইনভার্স সম্পূর্ণ আলাদা। কারণ এই যে আমি প্রথমেই বললাম যে সাইন ইনভার্স এক্স একটি কোণের মান নির্দেশ করছে, কিন্তু সাইন এক্স একটি সংখ্যা, একটি শুদ্ধ সংখ্যা প্রকাশ করে, একটা মান প্রকাশ করে। সাইন এক্স কোনো কোণের মান প্রকাশ করে না, সাইন এক্স একটা শুদ্ধ সংখ্যা প্রকাশ করে, এবং সাইন এক্স এর রেসিপ্রোকাল অর্থাৎ অনন্যক হচ্ছে 1/sin x, যাকে আমরা সাইন এক্স ইনভার্স লিখতে পারি। তাই আমরা কখনোই এরকম ভুল করব না যে সাইন ইনভার্স এক্স সমান সাইন এক্স ইনভার্স, দুটি একেবারেই আলাদা জিনিস। সাইন ইনভার্স এক্স হচ্ছে একটি কোণের মান এবং সাইন এক্স ইনভার্স হচ্ছে 1/sin x। পরিষ্কার বোঝা গেল? তাহলে এখন আমরা পরবর্তী স্লাইডগুলিতে লক্ষ্য করব যে সাইন এক্স এর সঙ্গে সাইন ইনভার্স এক্স এর গ্রাফিক্যাল কি পার্থক্য ঘটছে, কিংবা কস এক্স এর সঙ্গে কস ইনভার্স এক্স এর কি গ্রাফিক্যাল পার্থক্য ঘটছে, সেটা আমরা লক্ষ্য করব। এটি একটি লক্ষণীয় ব্যাপার। হয়তো অনেকেরই মনে হতে পারে যে গ্রাফ কি কাজে লাগবে। হ্যাঁ, গ্রাফ হয়তো ক্লাস 12-এ খুব বড় কোনো কাজে লাগবে না, কিন্তু কনসেপ্টটা একটা বড় জিনিস, পরবর্তীতে কাজে লাগলেও লাগতে পারে। চলো দেখা যাক। Graphs of trigonometric functions and the inverse trigonometric functions. আমরা যদি লক্ষ্য করি, এটা একটা সাইন এক্স এর গ্রাফ দেওয়া। সাইন এক্স যখন এক্স এর ভ্যালু 0 অর্থাৎ সাইন 0, তখন ওয়াই 0, তাই গ্রাফটা শুরু হচ্ছে 0 থেকে, মানে 0 থেকে, অরিজিন থেকে গ্রাফে। এবার এক্স এর ভ্যালু যখন π/2,
তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে 1, কারণ আমরা জানি সাইন π/2 মান 1, এই যে 1। এভাবেই গ্রাফটা চলছে। কিন্তু সাইন ইনভার্স এক্স এর ক্ষেত্রে যখন এক্স এর ভ্যালু 1, তখন সাইন ইনভার্স এক্স এর ভ্যালু হচ্ছে π/2, অর্থাৎ ওয়াই এর ভ্যালু হচ্ছে π/2। এই যে আমরা লক্ষ্য করতে পারছি এইখানে π/2। তাহলে এক্স এর ভ্যালু যখন 1, ওয়াই এর ভ্যালু তখন π/2। সে কারণে গ্রাফটা 0 থেকে উঠে এই বিন্দুতে আসলো। ও এবার বলতে ভুলে গেছি শূন্যতে কেন থাকলো, তার কারণটা হচ্ছে এক্স এর ভ্যালু আমরা যখন 0 নেব তখন সাইন ইনভার্স 0 মানে 0, তখন অর্থাৎ ওয়াই এর ভ্যালুও 0। সেই ক্ষেত্রে গ্রাফটা 0 অরিজিন থেকে শুরু হয়েছে এবং তারপর 90তে এসছে, এই পয়েন্টটা এসছে 1,90 এই পয়েন্টটাতে। এবার যদি আমরা পরবর্তীতে আবার এক্স এর ভ্যালু 0 নিই, তাহলে সাইন ইনভার্স 0-র আরেকটা মান আমরা পেয়ে যাচ্ছি পাই। আমরা জানি যে সাইন 180-তে এর মান হয় 0। তাহলে এটা এরকম জায়গায় গিয়ে আবার মিট করবে যেখানে এক্স এর ভ্যালু 0 কিন্তু ওয়াই এর ভ্যালু পাই, অর্থাৎ 180। অতএব আশা করি পরিষ্কার হয়েছে ব্যাপারটা। এবার কসের দিকে যদি আমরা তাকাই, একই রকমভাবেই দেখতে পাবো যে কস 0-র ভ্যালু 1, তাই এই 0,1 পয়েন্ট থেকে গ্রাফটা শুরু হচ্ছে। এই যে শুরু হলো গ্রাফটা, এভাবেই চলতে থাকবে গ্রাফটা। কেন? কারণ কি যে cos 90 এর ভ্যালু আমরা জানি 0, তাই গ্রাফটা এই 0,1 পয়েন্ট থেকে এসে দাঁড়ালো 90,0-তে, কারণ এখানে এক্স এর ভ্যালু দাঁড়াচ্ছে 90, কারণ আমরা এদিক এক্স ওয়াই হচ্ছে অ্যাঙ্গেলগুলো নিয়েছি। এক্স এর ভ্যালু π/2 বা 90, সেখানে ওয়াই ইকুয়ালস টু কস এক্স 0 হচ্ছে, তাহলে এখানে পরবর্তী পয়েন্টটা আমরা এখানে পাচ্ছি, তারপরের পয়েন্টটা আমরা এখানে পাবো এবং তারপরের পয়েন্টটা আমরা এখানে পাবো। এভাবে গ্রাফটা কন্টিনিউ হয়েছে। কিন্তু কস ইনভার্স এক্স এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে এক্স এর ভ্যালু যখন 1, তখন ওয়াই এর ভ্যালু 0। কেন? কারণ আমরা জানি cos 0-র ভ্যালু 1, cos 0-র ভ্যালু যেহেতু 1, তাহলে cos ইনভার্স ওয়াই এর ভ্যালু 0। তাহলে যখন এক্স এর ভ্যালুটা 1 হচ্ছে তখন ওয়াইটা 0 হচ্ছে, তাই গ্রাফটা স্টার্ট হচ্ছে এই পয়েন্ট থেকে। এরপরে যখন এক্স এর ভ্যালু আমরা 0 নিচ্ছি তখন ওয়াই এর ভ্যালু হয়ে যাচ্ছে π/2 কিংবা 90, কারণ আমরা জানি cos 90 এর ভ্যালু 0, তাই আমরা পরবর্তী পয়েন্টটা এখানে পাচ্ছি। এভাবেই বাকি গ্রাফটা কন্টিনিউ হতে থাকবে। একই রকমভাবেই আমরা তোমরা চাইলে পজ করে স্ক্রিনশটগুলি নিয়ে নিতে পারো। এভাবেই আমরা ট্যান এক্স এবং ট্যান ইনভার্স এক্স এর পার্থক্য করতে পারি, কোসেক এক্স কোসেক ইনভার্স এক্স এর পার্থক্য করতে পারি, সেক এক্স সেক ইনভার্স এক্স এরও পার্থক্য করতে পারি, কট এক্স কট ইনভার্স এক্স এরও পার্থক্য করতে পারি। এবার আমাদের যেই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ইনভার্সের অঙ্ক করার ক্ষেত্রে, সেগুলি হচ্ছে ফর্মুলা এবং প্রপার্টি। প্রথমে আমরা ফর্মুলা এবং প্রপার্টিগুলি কি কি জানবো এবং তারপরে সেগুলি প্রমাণ করব। চলো দেখা যাক। প্রথম ফর্মুলা, অত্যন্ত গুরুত্বপূর্ণ ফর্মুলা, সাইন ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু মাইনাস সাইন ইনভার্স এক্স। দ্বিতীয় ফর্মুলা কস ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু পাই মাইনাস কস ইনভার্স এক্স। tan inverse minus x equals to minus tan inverse x. Cosec inverse minus x equals to minus cosec inverse x. Sec inverse minus x equals to pi minus sec inverse x.
cot ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু পাই মাইনাস cot ইনভার্স এক্স। এই ফর্মুলাগুলো আমরা শিখে নিলাম। এরপরে আমরা পরবর্তী স্লাইডে গিয়ে আরও কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা বা প্রপার্টি সম্বন্ধে জানব। সাইন ইনভার্স এক্স অপেক্ষকটি সংজ্ঞাত হয় যদি এক্স মাইনাস 1 থেকে 1 মধ্যে হয়। এই কথাটির তাৎপর্য কি? এই কথাটির তাৎপর্য হলো আমরা জানি যে সাইন থিটা, যদি সাইন থিটা সমান সমান এক্স হয়, মনে করি সাইন থিটা সমান এক্স, তাহলে এক্সের ভ্যালু সর্বোচ্চ হতে পারে 1 এবং সর্বনিম্ন হতে পারে -1। তাই বলা হয়েছে যে সাইন ইনভার্স এক্স অপেক্ষকটি সংজ্ঞাত হয় -1 থেকে 1 মধ্যে, এবং সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা হলে, কিংবা এখানে আমরা থিটা ধরে নিলাম, যাই হোক আলফা থিটা একই ব্যাপার, সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা হলে তার মান -π/2 থেকে π/2 এর মধ্যে হয়। হ্যাঁ, এখন প্রশ্ন উঠতেই পারে যে এর চেয়ে বড় বড় কোণের মানেও তো, যেমন আমরা দেখতে পারি যে সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা হলে আলফার মানটা π/2 থেকে -π/2 থেকে π/2 এর মধ্যে হয়। কারণ আমরা সবসময় মুখ্য মান বলতে কি বোঝা হচ্ছে সেটা আমরা একটু পরে বুঝবো, না হয় আগে আমরা জেনে রাখি যে সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা হলে সেটা -π/2 থেকে π/2 এর মধ্যেই হতে হবে। সাইন ইনভার্স -1 এর সবচেয়ে ছোট মানটা, কোণের সবচেয়ে ছোট মান হচ্ছে -π/2, আর সাইন ইনভার্স 1 এর কোণের সবচেয়ে ছোট মান π/2। তাই আমরা আলফা কিংবা থিটাকে -π/2 থেকে π/2 এর মধ্যে রেখেছি, এটাই নিয়ম। একইভাবে কস ইনভার্স এক্স এর ক্ষেত্রেও আমরা দেখতে পারি, আমরা জানি যে কস থিটা কিংবা কস আলফা ইকুয়ালস টু এক্স হলে এই এক্স এর ভ্যালু সর্বনিম্ন -1 থেকে সর্বোচ্চ +1 হতে পারে। তাই এখানে বলা হয়েছে কস ইনভার্স এক্স অপেক্ষকটি সংজ্ঞাত হয় যদি -1 থেকে এক্স এর ভ্যালুটা -1 থেকে 1 এর মধ্যে থাকে, এবং কস ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা হলে সেটি 0 থেকে π এর মধ্যে থাকে। কেন? কারণ cos 0 এর মান 1 আর cos π এর মান -1। তো আমরা এক্ষেত্রে cos ইনভার্স 1 এর সবচেয়ে ক্ষুদ্রতম মানটা নেব যেহেতু মুখ্য মান, আর cos ইনভার্স -1 এরও সবচেয়ে ক্ষুদ্রতম মানটা নেব যেহেতু এটা মুখ্য মান। মুখ্য মান বলতে কি বলা হচ্ছে সেটা আমরা একটু পরে আলোচনা করছি। একইভাবে ট্যান ইনভার্স এক্স এর ক্ষেত্রেও আমরা বলতে পারি যে ট্যান ইনভার্স এক্স অপেক্ষকটি এক্স এর যে কোনো মানে সংজ্ঞাত হয়, অর্থাৎ -∞ থেকে ইনফিনিটির মধ্যে থাকবে এই এক্স এর ভ্যালু, এই এক্স এর ভ্যালুটি -∞ থেকে ইনফিনিটির মধ্যে থাকবে। ট্যান ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা হলে সেটি -π/2 থেকে π/2 এর মধ্যে থাকবে, কারণ আমরা জানি ট্যান -π/2 ও আনডিফাইন্ড, ট্যান π/2 আনডিফাইন্ড। এবার এখানে আনডিফাইন্ড কথাটার অর্থ আমরা বলেছি -∞, -π/2 তে ট্যান ইনভার্স এক্স এর ট্যান আলফার মান, ট্যান -π/2 তে তার মান দাঁড়ায় -∞, ট্যান +π/2 তে তার মান দাঁড়ায় +∞। একইভাবে কট ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স এর ক্ষেত্রেও তোমরা দেখে নিতে পারো অপেক্ষকটি কোন রেঞ্জের মধ্যে সংজ্ঞাত হচ্ছে এবং তার মুখ্য মানের রেঞ্জটা কি। প্রয়োজন পড়লে তোমরা স্ক্রিনশট তুলে একবার লিখে নিতে পারো। এবার আসি কতগুলি ইম্পর্টেন্ট ফর্মুলা বলতে পারো কিংবা প্রপার্টিস, যাই হোক
কি সাইন ইনভার্স সাইন এক্স ইকুয়ালস টু এক্স, আবার সাইন সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু এক্স। এটা ধর্ম কেন? যদি মনে করি এক্সের ভ্যালুটা আমরা নিলাম, মনে করা যাক π/2, তাহলে সাইন ইনভার্স সাইন এক্স, অতএব সাইন এক্স এর ভ্যালু π/2 কত হবে? সাইন π/2 মানে হচ্ছে 1, আবার সাইন ইনভার্স 1 এর সর্বনিম্ন মান হয় হচ্ছে π/2। ঘুরে ফিরে দেখা যাচ্ছে এই এক্স এর যা ভ্যালুটা ছিল সাইন ইনভার্স এক্স, সবশেষে এটাই চলে আসলো। অর্থাৎ আমরা লিখতে পারি সাইন ইনভার্স সাইন এক্স ইকুয়ালস টু এক্স। কখনোই এরকম কোনো রকম ভাবনা রাখা যাবে না যে এই সাইন ইনভার্স আর এই সাইন ক্যান্সেল হয়ে যাচ্ছে, এটা একটা ভুল কনসেপ্ট। আমাদের জানতে হবে এভাবেই। আবার একইভাবে আমরা কস ইনভার্স কস এক্স সমান সমান এক্স, ট্যান ইনভার্স ট্যান এক্স সমান সমান এক্স, কট ইনভার্স কস এক্স সমান সমান এক্স, সেক ইনভার্স সেক এক্স সমান সমান এক্স, কোসেক ইনভার্স কোসেক এক্স সমান সমান এক্স, এই প্রপার্টিগুলি পেয়ে যাচ্ছি। এবং এভাবেই আবার পরেরগুলো সাইন ইন্টু ভুল হয়ে গেল, সাইন সাইন ইনভার্স এক্স এক্স, কস কস ইনভার্স এক্স এক্স। কেন? মনে করি এক্ষেত্রে এক্স এর ভ্যালুটা আমরা নিচ্ছি 1, তাহলে সাইন সাইন ইনভার্স 1 মানে কত? π/2। আবার সাইন π/2 কত? 1, সেই এক্স এর মানটাই তো পাচ্ছি, সেই জন্য বলা হচ্ছে সাইন সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু এক্স। একইভাবে কস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু এক্স, ট্যান ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু এক্স, কট কট ইনভার্স এক্স ইকুয়ালস টু এক্স। এভাবেই আমরা বাকি সবগুলি ফর্মুলা পেয়ে যাচ্ছি। এখানে এসে আমরা আবার দেখতে পাচ্ছি যে আরেকটা প্রপার্টি লেখা, যে সাইন ইনভার্স 1/x ইকুয়ালস টু কোসেক ইনভার্স এক্স। কেন? চলো মনে করা যাক সাইন ইনভার্স 1/x ইকুয়ালস টু থিটা। তাহলে 1/x ইকুয়ালস টু সাইন থিটা। যদি সাইন থিটা ইকুয়ালস টু 1/x হয়, তাহলে কোসেক থিটার মান কত হবে? কোসেক থিটার মান হবে x। তাহলে এখান থেকে আমরা থিটার কি ভ্যালু পাচ্ছি? যে থিটা ইকুয়ালস টু কোসেক ইনভার্স এক্স। তাহলে থিটা ইকুয়ালস টু ছিল সাইন ইনভার্স এক্স, আবার আমরা পাচ্ছি থিটা ইকুয়ালস টু কোসেক ইনভার্স এক্স। থিটা ইকুয়ালস টু ছিল সাইন ইনভার্স 1/x, আবার থিটা ইকুয়ালস টু কোসেক ইনভার্স এক্স। তাহলে আমরা লিখতে পারি যে সাইন ইনভার্স 1/x ইকুয়ালস টু কোসেক ইনভার্স এক্স। অতএব একইভাবে আমরা cos ইনভার্স 1/x ইকুয়ালস টু sec ইনভার্স x, tan ইনভার্স 1/x ইকুয়ালস টু cot ইনভার্স x প্রমাণ করতে পারি। আচ্ছা, এবার আমি বলবো যে এই স্লাইডটিও একটু পজ করে সবাই স্ক্রিনশট নিয়ে নাও, কারণ এই প্রপার্টিগুলো খুব ইম্পর্টেন্ট, এবং এই প্রপার্টিগুলো কি করে প্রমাণ করতে হয় সেটা আমরা একটু পরে আলোচনা করছি। তার আগে দেখে নেওয়া যাক প্রপার্টিগুলো কি দেওয়া বা ফর্মুলাগুলো কি দেওয়া। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2, কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়ালস টু π/2। আর আরো ফর্মুলা দেওয়া আছে, যেমন ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু
tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই ইকুয়ালস টু tan ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। একইভাবে কটেরও দুটি ফর্মুলা দেওয়া আছে, তোমরা লিখে নাও। চেষ্টা করবে সবগুলো ফর্মুলাই মনে রাখার। যদি কখনো কোনো ফর্মুলা ভুলে যাও তাহলেও, কখনো কোনো ফর্মুলা ভুলে গেলেও tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই এবং tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই এর ফর্মুলা ভোলা চলবে না, কারণ এই ফর্মুলাটা মনে রাখা খুব সোজা। এই ফর্মুলাটা মনে রাখা খুব সোজা কারণ আমরা পড়েছিলাম tan ইনভার্স tan a প্লাস বি ইকুয়ালস টু tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b। এই ফর্মুলাটা অনেকটা ওরকমই ফর্মে থাকাতে এটা আশা করি মনে রাখতে অসুবিধা হবে না। তাই এই ফর্মুলাটা মনে রাখলে আমরা এই ফর্মুলা মানে ওই সাইন কিংবা কসে কোনো ভ্যালু দেওয়া থাকলে সেটাকে আমরা ট্যানে নিয়ে এসে ট্যান ইনভার্সে নিয়ে এসে এই ফর্মুলা দিয়ে করে দিতে পারবো। অনেকটা লেন্দি হবে কিন্তু অঙ্কটা হবে। চেষ্টা করা উচিত সবগুলোই মনে রাখার। যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে আমি বলবো যে শুধু এই দুটো মনে রাখলেই হবে। পরবর্তী স্লাইডে যাই। এখানে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা লেখা কি, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। একইভাবে সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই, কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই, কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই দেওয়া রয়েছে। 2 সাইন ইনভার্স এক্স এর একটা ফর্মুলা দেওয়া, 2 কস ইনভার্স এক্স এর একটা ফর্মুলা দেওয়া, 2 tan ইনভার্স এক্স এর এই ফর্মুলাটাও খুব ইম্পর্টেন্ট, কারণ 2 tan ইনভার্স এক্স থেকে কি করে tan ইনভার্স এক্সে যাচ্ছে কিংবা সাইন ইনভার্স এক্সে যাচ্ছে কিংবা কস ইনভার্স এক্সে যাচ্ছে এগুলো আমাদের ভালো করে একটু মনে রাখতে হবে, কারণ পরীক্ষার সময় হলে বসে ডিরাইভ করার সময় থাকবে না। একদম লাস্টের ফর্মুলাটাও খুব সোজা মনে রাখা, কারণ আমরা এরকমই একটা ফর্মুলা পড়েছিলাম tan a প্লাস বি প্লাস সি এর ক্ষেত্রে। ঠিক সেরকমই tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই প্লাস tan ইনভার্স জেড ইকুয়ালস টু tan ইনভার্স এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। সকলকে বলবো এই স্লাইডটাও পজ করে স্ক্রিনশট নিয়ে নাও। পরবর্তী স্লাইডে যাওয়া যাক। এবার আমরা যেই ফর্মুলাগুলি কিংবা প্রপার্টিগুলি আলোচনা করলাম সেগুলির সবগুলোকে তো এই ভিডিওতে ডিরাইভ করা সম্ভব না, কিছু কিছু ফর্মুলা ডিরাইভ করব এবং আমরা ওখান থেকে শিখে নেব যে কি করে ফর্মুলাগুলি ডিরাইভ করতে হয় এবং আমরা ওভাবেই বাকি ফর্মুলাগুলি নিজে নিজে ডিরাইভ করব। কিন্তু আমরা এই ভিডিও থেকে শিখে নেব কি করে ডিরাইভ করতে হয়। সেই ক্ষেত্রে আমরা 4টি ফর্মুলা সিলেক্ট করেছি, যে ফর্মুলাগুলি আমরা ডিরাইভ করে দেখিয়ে দেব ডিরাইভ করার নিয়মটি কি। স্লাইডের লেখাটা হাতে লেখা তাই একটু পড়তে অসুবিধা হতে পারে, কিন্তু আমি মুখে বলে দিচ্ছি, আশা করি কোনো অসুবিধা হবে না। এখানে আমরা ডিরাইভ করেছি সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই 2 এই ফর্মুলাটা। এখানে প্রথম সাইন ইনভার্স এক্স আছে, তো আমরা মনে করছি সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা। এখান থেকে কি পাচ্ছি যে সাইন থিটা ইকুয়ালস টু এক্স, সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা, সাইন থিটা ইকুয়ালস টু এক্স। আবার আমরা জানি যে সাইন থিটা মানে কস পাই বাই 2 মাইনাস থিটা। আবার যেহেতু সাইন থিটা ইকুয়ালস টু এক্স, আবার সাইন থিটা ইকুয়ালস টু কস পাই বাই 2 মাইনাস থিটা, তাহলে কস পাই বাই 2 মাইনাস থিটা সমান সমান এক্স আমরা লিখতে পারি। তাহলে 1 ও 2 থেকে পাই সাইন থিটা ইকুয়ালস টু এক্স, অতএব থিটা ইকুয়ালস সাইন ইনভার্স এক্স, কস পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়ালস টু এক্স, পাই বাই 2 মাইনাস থিটা ইকুয়ালস টু কস ইনভার্স এক্স। এবার এই দুটোকে আমরা দুটো সমীকরণ ধরলাম এবং তাদের যোগ করলাম। যোগ করে কি পাচ্ছি, লেফট হ্যান্ড সাইডে কি কি ছিল, থিটা, আর এখানে ছিল প্লাস
পাই বাই টু মাইনাস থিটা, আর রাইট হ্যান্ড সাইডে কি ছিল সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স, যেহেতু আমরা দুটো সমীকরণ যোগ করলাম। অতএব এই সমীকরণটির পরের লাইনে আমরা পাচ্ছি, পরের স্টেপে আমরা পাচ্ছি যে সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু এই থিটা থিটা ক্যান্সেল, পড়ে থাকলো পাই বাই টু। সাইন ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই টু। ঠিক এইভাবেই আমরা প্রমাণ করতে পারি কোসেক ইনভার্স এক্স প্লাস সেক ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই টু, ট্যান ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স এক্স ইকুয়ালস টু পাই বাই টু। এবার পরের স্লাইডে যাই। তার আগে লেখাগুলো মুছে দিই। হ্যাঁ, পরের স্লাইডে এখানে আমরা দেখিয়েছি যে ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর যোগফল, অর্থাৎ ট্যান ইনভার্স এক্স আর ট্যান ইনভার্স ওয়াই এর যোগফল কি করে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই হচ্ছে। এটা আমরা ফর্মুলাতে পড়লাম, প্রমাণটা আমরা এখন দেখব। মনে করি ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু আলফা, তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু এক্স, আবার ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু বিটা, তাহলে ট্যান বিটা ইকুয়ালস টু ওয়াই। এই যে ট্যান ইনভার্স এক্স ইকুয়ালস টু আলফা, তাহলে ট্যান আলফা ইকুয়ালস টু এক্স, ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু বিটা, তাহলে ট্যান বিটা ইকুয়ালস টু ওয়াই। এখন আমরা 11 থাকতে পড়েছিলাম যে ট্যান আলফা প্লাস বিটা ইকুয়ালস টু ট্যান আলফা প্লাস ট্যান বিটা বাই 1 মাইনাস ট্যান আলফা ট্যান বিটা। এই ফর্মুলাটা আমাদের ক্লাস 11-এর ফর্মুলা। তো এবার আমরা এখানেই দেখো পেয়ে গেছি ট্যান আলফা ইকুয়ালস টু এক্স এবং ট্যান বিটা ইকুয়ালস টু ওয়াই। সেই মান দুটো যদি আমরা এই ফর্মুলাটাতে বসিয়ে দিই, তাহলে আমরা কি পাচ্ছি ট্যান আলফা প্লাস বিটা ইকুয়ালস টু এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এবং তারপরে স্টেপে আমরা কি পাচ্ছি আলফা প্লাস বিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এবার আলফা আর বিটার মান আমরা ধরে নিয়েছিলাম ট্যান ইনভার্স এক্স, এই যে, আর বিটার মান ধরে নিয়েছিলাম ট্যান ইনভার্স ওয়াই। এবার আলফা আর বিটার মানটা আমরা পরের স্টেপে বসিয়ে দিচ্ছি, তো আমরা পাচ্ছি ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। একইভাবে আমরা প্রমাণ করতে পারি যে ট্যান ইনভার্স এক্স মাইনাস ট্যান ইনভার্স ওয়াই ইকুয়ালস টু ট্যান ইনভার্স এক্স মাইনাস ওয়াই বাই 1 প্লাস এক্স ওয়াই। এবং একইভাবেই আমরা প্রমাণ করতে পারি কট ইনভার্স এক্স প্লাস কট ইনভার্স ওয়াই এর ফর্মুলা, কট ইনভার্স এক্স মাইনাস কট ইনভার্স ওয়াই এর ফর্মুলা। পরের স্লাইডে আমরা চলে যাই। হ্যাঁ, এখানে লেখা আছে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তো এই ফর্মুলাটাকে আমরা এখন ডিরাইভ করব। তো আবার মনে করা যাক যে এই সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু আলফা, তাহলে এক্স ইকুয়ালস টু সাইন আলফা। সাইন ইনভার্স ওয়াই একে আমরা ধরে নিচ্ছি বিটা, তাহলে ওয়াই ইকুয়ালস টু সাইন বিটা। তাহলে সাইন আলফার মান যদি এক্স হয় তাহলে কস আলফার মান কি হবে? কস আলফার মান হবে 1 রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার আলফা, দেয়ারফর 1 মাইনাস রুট 1 মাইনাস এক্স স্কোয়ার। তো কস আলফা ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। একইভাবে কস বিটার মানও সেভাবেই আসবে, কস বিটা ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস সাইন স্কোয়ার বিটা, দেয়ারফর 1 মাইনাস রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। তো কস বিটা ইকুয়ালস টু রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এখন সাইন আলফা প্লাস বিটার যে ফর্মুলাটা আছে সেটা আমরা লিখে ফেললাম। সাইন আলফা প্লাস বিটা ইকুয়ালস টু সাইন আলফা প্লাস কস বিটা, সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। সাইন আলফা প্লাস বিটার ফর্মুলাটা আমরা এখানে লিখে ফেললাম। যেহেতু আমাদের প্রমাণ করতে হবে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই এর ফর্মুলাটা, তাই আমরা এখানে সাইন আলফা প্লাস বিটার ফর্মুলাটা নিলাম, সাইন আলফা মাইনাস বিটার ফর্মুলা নিলাম না। সাইন আলফা প্লাস বিটা সমান সমান সাইন আলফা কস বিটা প্লাস কস আলফা সাইন বিটা। এবার আমরা সাইন আলফার মান জানি এক্স, বসিয়ে দিলাম। কস বিটার মান জানি
ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, রুট ওভার ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার বসিয়ে দিলাম। আবার কস আলফার মান জানি রুট ওভার ওয়ান মাইনাস এক্স স্কোয়ার বসিয়ে দিলাম। আর সাইন বিটার মান জানি ওয়াই বসিয়ে দিলাম। আমরা কি পাচ্ছি, সাইন আলফা প্লাস বিটা ইকুয়ালস টু এক্স রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তাহলে আমরা তারপরে লাইন লিখতে পারি যে আলফা প্লাস বিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স এই ওপরের রাশি। তাহলে তারপরে লাইনে আমরা পেয়ে যাব আলফা প্লাস বিটা, আলফার মান ধরেছিলাম সাইন ইনভার্স এক্স, বিটার মান ধরেছিলাম সাইন ইনভার্স ওয়াই। আমরা পরের লাইনে বসিয়ে দিচ্ছি আলফা ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স, বিটা সাইন ইনভার্স ওয়াই। তাহলে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই ইকুয়ালস টু সাইন ইনভার্স এক্স রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার। তো এইভাবে আমরা সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স ওয়াই কিংবা কস ইনভার্স এক্স প্লাস কস ইনভার্স ওয়াই, কস ইনভার্স এক্স মাইনাস কস ইনভার্স ওয়াই এর ফর্মুলাগুলো ডিরাইভ করতে পারি। একইভাবে আমরা যদি পরের এই প্রবলেমটি দেখি, এই ফর্মুলাটি দেখি, এখানে লেখা আছে 2 tan ইনভার্স এক্স ইকুয়ালস টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। তো আবার আমরা ধরে নিচ্ছি tan ইনভার্স এক্স ইকুয়ালস টু থিটা, তাহলে tan থিটা ইকুয়ালস টু এক্স। এখন আমরা 11-এ পড়েছিলাম যে tan 2 থিটা ইকুয়ালস টু 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা। ঠিক আছে, আমরা এখানে tan থিটার মান ধরে নিলাম এক্স, তাহলে এইখানে tan থিটার জায়গায় এক্স এর মান বসিয়ে দিই 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। আমরা পাচ্ছি tan 2 থিটা ইকুয়ালস টু 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। অতএব পরের স্টেপেই আমরা পেয়ে যাব 2 থিটা ইকুয়ালস টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। থিটা আমরা ধরে নিয়েছিলাম tan ইনভার্স এক্স, বসিয়ে দিলাম। তাহলে কি পাচ্ছি 2 tan ইনভার্স এক্স ইকুয়ালস টু tan ইনভার্স 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। এভাবেই আমরা বাকি যত ফর্মুলা আছে সবগুলোই প্রমাণ করতে পারি। এবার পরের স্লাইডে চলে যাই। এখানে মুখ্য মান ও সাধারণ মান, আমরা মুখ্য মান ও সাধারণ মান সম্বন্ধে জানব। আমরা একদম প্রথমেই আলোচনা করেছিলাম যে সাইন ইনভার্স এক্স একটা মাল্টিপল ভ্যালুড ফাংশন। তো সাইন, মনে করি সাইন ইনভার্স এক্স এর ভ্যালু নিলাম হাফ, হাফ অবশ্যই মাইনাস 1 থেকে 1 এর মধ্যে ইকুয়ালস টু থিটা। তো এখন দাগ পড়ে গেল, যাই হোক, এখন এই থিটার আমরা অনেকগুলি মান পেতে পারি। কেমন 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 মান পেতে পারি, পাই বাই 6, 5 পাই বাই 6, আরো অনেক অনেক। পরের স্লাইডে গেলে আমরা দেখতে পাবো যে সাইন থিটা ইকুয়ালস টু হাফ, সাইন থিটা ইকুয়ালস টু হাফ এর অনেকগুলি মান হতে পারে। থিটা ইকুয়ালস টু পাই বাই 6, অর্থাৎ সাইন ইনভার্স হাফের অনেকগুলি মান হতে পারে, যেমন পাই বাই 6, 5 পাই বাই 6, 13 পাই বাই 6, আরও অনেক। তো আমরা জেনারেল ফর্মুলা লিখতে পারি যে সাইন থিটা ইকুয়ালস টু হাফ ইকুয়ালস টু therefore থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স হাফ। এবার সেখান থেকে আমরা মান অনেকগুলি পাচ্ছি, পাই বাই 6, 5 পাই বাই 6, 13 পাই বাই 6। তো আমরা সেগুলি আলাদা আলাদা কোণের মান না লিখে আমরা যদি সাধারণ মান লিখি যে থিটা ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 টু দি পাওয়ার n ইকুয়ালস টু পাই বাই 6। আমরা 11-এ সাধারণ সমীকরণের চ্যাপ্টারে শিখেছিলাম যে আমরা এখানে এতগুলো মান না লিখে, সাইন ইনভার্স হাফের এতগুলো মান না লিখে আমরা লিখছি কি সাইন ইনভার্স হাফ ইকুয়ালস টু n পাই প্লাস মাইনাস 1 হোল টু দি পাওয়ার n পাই বাই 6। এটা হচ্ছে সাধারণ সমীকরণ।
আমরা এই ভ্যালুটাকে বলছি সাইন ইনভার্স হাফের সাধারণ মান। এবার এন এর ভ্যালু যদি আমরা শূন্য বসিয়ে তাহলে কি পাবো? তাহলে পাবো থিটা ইকুয়ালস টু π/6। একটাকে আমরা বলবো মুখ্য মান। দেখে নি কি লেখা আছে, সাংখ্য মানে ক্ষুদ্রতম কোণটিকে আমরা বলছি সাইন ইনভার্স এর মুখ্য মান। সাংখ্য মানে ক্ষুদ্রতম কোণ কোনটা হচ্ছে π/6, তাহলে আমরা তাকেই সাইন ইনভার্স হাফের মুখ্য মান বলবো। এবং যে আমরা অনেকক্ষণ আগে দেখলাম যে মুখ্য মানটা হতে হবে -π/2 থেকে π/2 এর মধ্যে। তাহলে আমরা এখান থেকে স্পষ্টভাবেই দেখতে পাচ্ছি যে π/6 বিলংস টু -π/2 টু π/2। তোমরা প্রয়োজন পড়লে ভিডিওটি পজ করে স্ক্রিনশট তুলে নিতে পারো। এখানে ভালোভাবে লেখা আছে, আমি এই পেজটি স্লাইডে তুলে দিয়েছি, তোমরা চাইলে এটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এখানে একটা খুব সুন্দর কথা বলা আছে, সাইন ইনভার্স এক্স এর অসংখ্য সাধারণ মানের মধ্যে সাংখ্য মানে ক্ষুদ্রতম কোণটি। কারণ আমরা দেখলাম যে 5π/6 পাচ্ছিলাম, 13π/6 পাচ্ছিলাম, π/6 পাচ্ছিলাম। তো এখান থেকে সবচেয়ে ক্ষুদ্রতম কোণ কোনটা? π/6। এবং π/6 এই অ্যাঙ্গেলটা সাইন ইনভার্স এক্স ইকুয়ালস টু হাফ সমীকরণটাকে স্যাটিসফাই করছিল। সরি, π/6 এই ভ্যালুটা ভুল বললাম আমি, সাইন থিটা ইকুয়ালস টু হাফ এই ফর্মুলাটাকে, এই রিলেশনটাকে স্যাটিসফাই করছিল। তাহলে যখন সাইন ইনভার্স এক্স এর অসংখ্য মানের মধ্যে থেকে সাংখ্য মানে ক্ষুদ্রতম মানটা -π/2 থেকে π/2 এর মধ্যে থাকবে এবং সে সাইন থিটা ইকুয়ালস টু এক্স সমীকরণকে সিদ্ধ করবে, তখনই আমরা আলফাকে সাইন ইনভার্স এক্স এর প্রিন্সিপাল ভ্যালু বা মুখ্য মান বলবো। আশা করি সবার কাছে পরিষ্কার হলো। চাইলে পজ করে স্ক্রিনশট তুলে নাও, আমি পরের স্লাইডে যাচ্ছি। এখানে কস ইনভার্স এক্স এর সাধারণ মান ও মুখ্য মান লেখা আছে। একইভাবে আমরা কস ইনভার্স এক্স এর ক্ষেত্রেও ব্যাপারটাকে ভাববো। তোমরা চাইলে স্ক্রিনশট তুলে নাও। শুধু কস ইনভার্স এক্স না, একইভাবে ট্যান ইনভার্স এক্স, কোসেক ইনভার্স এক্স, সেক ইনভার্স এক্স, কট ইনভার্স এক্স এর ক্ষেত্রেও আমরা একইভাবেই সাধারণ মানগুলি পেয়ে যাব। ভিডিওর নিচে ডেসক্রিপশানে দেখবে একটা লিঙ্ক দেওয়া আছে, ওখানে আমি এই সবগুলো মুখ্য মান সাধারণ মানের কনসেপ্ট স্টাডি ম্যাটেরিয়ালগুলো আমি আপলোড করে দেবো, সেখান থেকে তোমরা দেখে নিতে পারো। আমি পরের স্লাইডে যাচ্ছি। হ্যাঁ, এখানে আমরা মুখ্য মান আর সাধারণ মানের কতগুলি প্রবলেম নিয়েছি, সাধারণ মান না সরি মুখ্য মানেরই কতগুলি প্রবলেম নিয়েছি। এগুলি খুব ইম্পর্টেন্ট প্রবলেম, অনেকবার এর আগে এইচএসে এই প্রবলেমগুলো আলোচনা করা হয়েছে, জিজ্ঞাসা করা হয়েছে। কোশ্চেনটা হচ্ছে সাইন ইনভার্স -½ এর মুখ্য মান। আমরা জানি সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান যদি আলফা হয় তাহলে সেই আলফাকে -π/2 থেকে π/2 এর মধ্যে লাই করতে হয়। আইদার সে -π/2 হবে অর π/2 হবে, আর নইলে -π/2 থেকে π/2 এর মধ্যে তাকে লাই করতে হবে। তাহলে সাইন ইনভার্স হাফের মুখ্য মান আমরা আলফা ধরে নিচ্ছি, তাহলে সাইন আলফা আসছে -½ এবার সাইন আলফাকে আমরা সাইন আলফা ইকুয়াল টু -½ কে আমরা লিখছি -sin π/6, সাইন -π/6 -sin π/6 কে আমরা লিখতেই পারি সাইন -π/6, এবং সেখান থেকে আমরা পাচ্ছি আলফা ইকুয়ালস টু -π/6 এবং স্পষ্টতই -π/6 -π/2 থেকে π/2 এর মধ্যে লাই করে, এবং এটা সাংখ্য মানে সবচেয়ে ক্ষুদ্রতম কোণ। সাইন -π/6 হচ্ছে মানে সাইন -π/6 এর মান -½ এছাড়া হয়তো আলফার অনেক মানেই আমরা
হাফ পাবো, কিন্তু আলফা ইকুয়ালস টু মাইনাস পাই বাই সিক্স এটা হচ্ছে সবচেয়ে ছোট মান যার সাইন ইকুয়ালস টু মাইনাস হাফ, অর্থাৎ সাইন মাইনাস পাই বাই সিক্স ইকুয়ালস টু মাইনাস হাফ। তাহলে আশা করি এটা বোঝা গেল এই প্রবলেমটা। এভাবেই অন্যান্য প্রবলেমগুলোও করতে হবে। আর একটা প্রবলেম আমরা দেখি, tan ইনভার্স ইকুয়ালস টু 1/√3 এর মুখ্য মান, সরি tan ইনভার্স 1/√3 এর মুখ্য মান। আমরা জানি tan ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা হলে সেই আলফাকে মাইনাস পাই/2 থেকে পাই/2 এর মধ্যে থাকতে হবে। তাহলে আমরা লিখছি tan ইনভার্স 1/√3 ইকুয়ালস টু আলফা, সেখান থেকে পাচ্ছি tan আলফা ইকুয়ালস টু 1/√3, দেয়ারফর tan আলফা ইকুয়ালস টু tan পাই/6, এবং এই পাই/6 সংখ্যা মানে সবচেয়ে ক্ষুদ্রতম, আলফা ইকুয়ালস টু পাই/6, এবং স্পষ্টতই পাই/6 মাইনাস পাই/2 থেকে পাই/2 এর মধ্যে লাই করছে। তাহলে এখানে আলফা ইকুয়ালস টু পাই/6 হচ্ছে tan ইনভার্স 1/3 এর মুখ্য মান। আশা করি সবার কাছে ক্লিয়ার হলো। আমরা পরে আর একটা সমস্যা দেখব যে cos ইনভার্স cos 7 পাই/6 এর মান কত হয়। আমরা দেখেই ভাবছি যে cos ইনভার্স cos 7 পাই/6, তাহলে একে আমরা খুব সহজেই 7 পাই/6 লিখে দিতে পারি, চাইলেই 7 পাই/6 লিখে দিতে পারি, কিন্তু না, cos ইনভার্স cos 7 পাই/6 কে আমরা 7 পাই/6 লিখতে পারি না, কারণ আমরা জানি cos ইনভার্স আলফার মুখ্য মান 0 থেকে পাই এর মধ্যে থাকবে। 7 পাই/6 থার্ড কোয়াড্রেন্টে লাই করছে, সেক্ষেত্রে আমরা আলফার ক্ষুদ্রতম মান বার করব। 7 পাই/6 যেহেতু তৃতীয় পদে অবস্থান করছে, তাই এটা কখনোই cos ইনভার্স x এর মুখ্য মান হতে পারে না। তাই আমরা cos ইনভার্স cos 7 পাই/6 কে cos ইনভার্স cos পাই প্লাস পাই/6 লিখলাম। এই cos ইনভার্স cos পাই প্লাস পাই/6 হয়ে গেল মাইনাস cos পাই/6, যেহেতু থার্ড কোয়াড্রেন্টে cos নেগেটিভ, তাই cos ইনভার্স মাইনাস cos পাই/6। আর আমরা সূত্রে দেখেছি যে cos ইনভার্স মাইনাস আলফা ইকুয়ালস টু পাই মাইনাস cos ইনভার্স আলফা, সরি এক্স, cos ইনভার্স মাইনাস এক্স ইকুয়ালস টু পাই মাইনাস cos ইনভার্স এক্স। তো সেভাবেই এখানে আমরা লিখেছি cos ইনভার্স মাইনাস cos পাই/6 ইকুয়ালস টু পাই মাইনাস cos ইনভার্স cos পাই/6। এবার আমরা খুব স্বাভাবিকভাবেই লিখতে পারি যে cos ইনভার্স cos পাই/6 ইকুয়ালস টু পাই/6। তাহলে আমরা কি পাচ্ছি, পাই মাইনাস পাই/6, এবং তার মানটা হচ্ছে 5 পাই/6। 6 পাই মাইনাস পাই মানে 5 পাই/6, এবং এই 5 পাই মানটি দ্বিতীয় পাদে অবস্থান করছে, এবং স্পষ্টতই এটা 0 থেকে পাই এর মধ্যে অবস্থিত। তাই cos ইনভার্স cos 7 পাই/6 এর মান হবে 5 পাই/6। আপনাদের কাছে আশা করি পরিষ্কার হয়েছে, আশা করি বোঝাতে পেরেছি। আমরা এবার পরের প্রশ্ন দেখব, সাইন ইনভার্স সাইন 3 পাই/5 এর মান নির্ণয় করতে হবে। যেহেতু সাইন ইনভার্স এক্স এর মুখ্য মান আলফা হলে তাকে মাইনাস পাই/2 থেকে পাই/2 এর মধ্যে থাকতে হবে, তাই আমরা সাইন ইনভার্স সাইন 3/5 কে কখনোই 3 পাই/5 লিখতে পারবো না, কারণ 3 পাই/5 মাইনাস পাই/2 থেকে পাই/2 এর মধ্যে পড়ে না। তাহলে আমরা কি করব, আমরা এবার লিখি সাইন ইনভার্স সাইন 3 পাই/5 কে সাইন ইনভার্স সাইন পাই মাইনাস 2 পাই/5। সাইন পাই মাইনাস 2 পাই/5 মানে সাইন 2 পাই/5,
সে কারণে এখানে লিখলাম সাইন ইনভার্স সাইন 2π/5 এবং পরের লাইনে হয়ে যাচ্ছে 2π/5। এটা আমরা সূত্র থেকে পাচ্ছি এবং স্পষ্টতই 2π/5 মাইনাস π/2 থেকে π/2 এর মধ্যে থাকছে। এবার আমরা নতুন ধরনের প্রবলেম শিখব। এই প্রবলেমগুলোকে সলভ করার কিছু টিপস আমি এখানে দিলাম। মনে করি দেওয়া আছে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 4/5। ঠিক আছে, থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 4/5। এখন আমরা আমাদের ইচ্ছা মতো থিটাকে অন্যান্য ট্রিগোনোমেট্রিক ইনভার্স ফাংশনগুলি দ্বারা প্রকাশ করতে পারবো। মানে এখানে থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 4/5 আছে, তো আমরা থিটা ইকুয়ালস টু কস ইনভার্স সামথিং, ট্যান ইনভার্স সামথিং এভাবে লিখতে পারি। কিভাবে লিখবো চলো দেখা যাক। থিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 4/5, তাহলে সাইন থিটা ইকুয়ালস টু 4/5। আবার আমরা জানি যে সাইন থিটা ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ, তাহলে 4/5 ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। তাহলে আমরা মনে করছি যে লম্বটা হচ্ছে 4, একটা ত্রিভুজ অঙ্কন করলাম প্রথমে ABC, যার এই কোণটা থিটা। তার লম্ব AB এটাকে আমরা ধরে নিচ্ছি 4, আর অতিভুজ AC একে আমরা ধরে নিচ্ছি 5। ঠিক আছে, তাহলে পিথাগোরাসের সূত্র থেকে আমরা পাই যে লম্ব আর অতিভুজ জানা থাকলে ভূমি সমান অতিভুজের স্কোয়ার √ অতিভুজের স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। তাহলে BC ইকুয়ালস টু, অর্থাৎ বেস ইকুয়ালস টু হাইপোটেনিয়াস স্কোয়ার 5 স্কোয়ার 25 আর লম্ব স্কোয়ার 16। 25 মাইনাস 16 হচ্ছে 9, √9 হচ্ছে 3। তাহলে আমরা বেস পাচ্ছি 3। এখন এই ত্রিভুজটা থেকেই আমরা লিখে নিতে পারবো কস থিটার মান কত হবে। কস থিটার মান কত হবে? কস থিটার মান হবে 3/5, কারণ আমরা জানি কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মান 3, অতিভুজের মান 5, তাহলে কস থিটা ইকুয়ালস টু 3/5, থিটা ইকুয়ালস টু কস ইনভার্স 3/5। আবার ট্যান মানে আমরা জানি কি না, লম্ব বাই অতিভুজ। এখানে লম্বর মান দেওয়া 4, লম্ব বাই ভূমি, ট্যান মানে আমরা জানি লম্ব বাই ভূমি। লম্বর মান দেওয়া 4, ভূমির মান দেওয়া 3, সেক্ষেত্রে আমরা পাচ্ছি ট্যান থিটা ইকুয়ালস টু 4/3, অতএব থিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 4/3। এই পদ্ধতিকে কাজে লাগিয়ে আমরা অনেক প্রবলেম সলভ করতে পারবো। আমি এই যে কিছুক্ষণ আগে বলেছিলাম যে শুধু ট্যানের ফর্মুলা মনে রাখলেই আমরা অনেকগুলি অঙ্ক করতে পারি, মানে ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y বা ট্যান ইনভার্স x মাইনাস ট্যান ইনভার্স y এর ফর্মুলা মনে রাখলে অনেকগুলি অঙ্ক করতে পারি। কিভাবে করতে পারি? যে এভাবেই করব, যে সাইন কিংবা কসের মানটা, সাইন ইনভার্স x আর কস ইনভার্স x এর মানটা দেওয়া থাকলে আমরা এইভাবেই সেটাকে অন্যান্য ট্যানে কনভার্ট করে নেব, নিয়ে তারপর ট্যান ইনভার্স x ট্যান ইনভার্স y এর ফর্মুলায় ফেলবো। এই পদ্ধতিকে কাজে লাগিয়ে পরের স্লাইডে আমি একটা অঙ্ক দেখালাম। হ্যাঁ, এখানে অঙ্কটাতে বলা হয়েছে সাইন ইনভার্স 4/5 প্লাস সাইন ইনভার্স 5/13 প্লাস সাইন ইনভার্স 16/65 ইকুয়ালস টু π/2। আমাদের দেখাতে হবে যে সাইন ইনভার্স 4/5 প্লাস সাইন ইনভার্স 5/13 প্লাস সাইন ইনভার্স 16/65 ইকুয়ালস টু π/2। তো আমরা তিনটে ত্রিভুজ আঁকলাম, এই তিনটে ত্রিভুজ, যার প্রথমটার এখান থেকে নিচ্ছি, প্রথমটার লম্ব 4 অতিভুজ 5, লম্ব 4 অতিভুজ 5, পিথাগোরাস কাজে লাগিয়ে পাচ্ছি ভূমি 3। এইখান থেকে এই ত্রিভুজের মানগুলো পাচ্ছি লম্ব 5 অতিভুজ 13, পিথাগোরাস কাজে লাগিয়ে ভূমি পাচ্ছি 12, এবং তৃতীয় ত্রিভুজটির লম্ব পাচ্ছি 16, অতিভুজ পাচ্ছি 65, পিথাগোরাসের ফর্মুলা ইউজ করে ভূমির মান পাচ্ছি 63।
তাহলে আমরা অনায়াসে লিখতে পারি যে সাইন ইনভার্স 4/5 ইকুয়ালস টু ট্যান ইনভার্স 4/3, কারণ আমরা একটু আগেই দেখলাম যে সাইন ইনভার্স 4/5 ইকুয়ালস টু থিটা, আমরা ধরে নিয়েছিলাম এই কোণটাকে থিটা, তাহলে আবার এই থিটা কোণটাই আমরা পাচ্ছি কি ট্যান ইনভার্স 4/3, তাহলে আমরা লিখতে পারি তো সাইন ইনভার্স 4/5 ইকুয়ালস টু ট্যান ইনভার্স 4/3। ঠিক সেভাবেই আমরা এখানে লিখছি সাইন ইনভার্স 4/5 ইকুয়ালস টু ট্যান ইনভার্স 4/3। এখান থেকে পাচ্ছি ট্যান এর মান, ট্যান থিটার মান এখান এই কোণটা থিটা ধরি কিংবা বিটা ধরি, এটা আলফা, এটা বিটা, এটা গামা। তাহলে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে লম্ব হচ্ছে 5, ভূমি হচ্ছে 12, তাহলে ট্যান বিটার মান হচ্ছে 5/12, ট্যান বিটা ইকুয়ালস টু 5/12। আবার আমরা এখানে বিটার রেসপেক্টেই ড্র করেছিলাম, বিটা অ্যাঙ্গেলটা রেসপেক্টে ড্র করেছিলাম যে সাইন ইনভার্স 5/13 থেকে আমরা পেয়েছিলাম কি যে লম্ব 5 অতিভুজ 13, তাহলে আমরা লিখতে পারি সাইন বিটা ইকুয়ালস টু 5/13। তাহলে সেখানে এখান থেকে আমরা পাবো কি বিটা ইকুয়ালস টু ট্যান ইনভার্স 5/12, আবার বিটা ইকুয়ালস টু সাইন ইনভার্স 5/13, তাহলে আমরা লিখতে পারি সাইন ইনভার্স 5/13 ট্যান ইনভার্স 5/12। একই রকম ভাবে সাইন ইনভার্স 16/65 ইকুয়ালস টু ট্যান ইনভার্স 16/63, লম্ব 16, ভূমি 63। ঠিক আছে, এখান থেকে আমরা সাইন ইনভার্সের মানগুলো ট্যান ইনভার্সে কনভার্ট করে নিলাম। এবার LHS-এ আমরা সাইন ইনভার্সের মানগুলোর জায়গায় ট্যান ইনভার্সের মানগুলো প্লেস করে দিলাম। সাইন ইনভার্স 4/5 ট্যান ইনভার্স 4/3 প্লাস সাইন ইনভার্স 5/13 এর জায়গায় ট্যান ইনভার্স 5/12 প্লাস সাইন ইনভার্স 16/65 এর জায়গায় ট্যান ইনভার্স 16/63 পেলাম। এবার ট্যান ইনভার্স 4/3 প্লাস ট্যান ইনভার্স 5/12 ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y অনুযায়ী যোগ করলে, ফর্মুলা ইউজ করে যদি যোগ করি, তাহলে আমরা কি পাবো ট্যান ইনভার্স 63 ট্যান ইনভার্স 16। এখানে আমরা এই যোগটা করার ক্ষেত্রে ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y এর ফর্মুলাটা ইউজ করেছি, ট্যান ইনভার্স x প্লাস ট্যান ইনভার্স y ইকুয়ালস টু ট্যান ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এই ফর্মুলাটা ইউজ করে আমরা পাচ্ছি ট্যান ইনভার্স 4/13 প্লাস ট্যান ইনভার্স 5/12 ইকুয়ালস টু ট্যান ইনভার্স 63/16 প্লাস ট্যান ইনভার্স 16/63 অ্যাজ ইট ইজ থাকলো। এবার আমরা ফর্মুলা দেখেছিলাম যে ফর্মুলাতে শিখলাম যে ট্যান ইনভার্স x ইকুয়ালস টু কট ইনভার্স 1/x। তো সেই ফর্মুলাকে ইউজ করে আমরা এখানে লিখছি যে ট্যান ইনভার্স 63/16 প্লাস এই ট্যান ইনভার্স 16/63 কে আমরা লিখছি কট ইনভার্স 63/16, জাস্ট উল্টে গেল, কট ইনভার্স 63/16, 16/63 টাকা হয়ে গেল 63/16। যেহেতু ট্যান ইনভার্স x ইকুয়ালস টু কট ইনভার্স 1/x, তাই ট্যান ইনভার্স 16/63 কে লিখলাম কট ইনভার্স 63/16। আবার আমরা একটা প্রপার্টি দেখলাম যে ট্যান ইনভার্স x প্লাস কট ইনভার্স x ইকুয়ালস টু π/2। তো সেই ফর্মুলাকে কাজে লাগিয়ে আমরা পাচ্ছি ট্যান ইনভার্স 63/16 প্লাস কট ইনভার্স 63/16 ইকুয়ালস টু π/2। এখানে কটের ডবলটি পড়ে গেছে, ভুলবশত পড়ে গেছে, ওটা কিছু না, ওটা কট লেখা আছে। ট্যান ইনভার্স 63/16 প্লাস কট ইনভার্স 63/16 ইকুয়ালস টু 5/2।
এটাই আমাদের দেখাতে বলেছিল। এভাবেই আমরা অন্য অঙ্কগুলি করব, এবং এছাড়াও যেই প্রবলেমগুলো আছে সেগুলো আমরা আমাদের পরবর্তী ভিডিওতে ডিসকাস করব। আজকের জন্য এটুকুই। যা পড়ালাম সেগুলো একটু নিজেদের মতো করে যদি বাড়িতে দেখে নাও, বই থেকে কিংবা স্টাডি ম্যাটেরিয়াল আমরা যেগুলো দিয়ে দিচ্ছি এই ইউটিউবের এই ভিডিওটির সাথে, সেখান থেকে ডাউনলোড করে তোমরা দেখে নিতে পারো। আর কি, তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে দেখা হবে। ওখানে আমরা কিছু প্রবলেম নিয়ে আলোচনা করব যেগুলো আমাদের মনে হয়েছে খুব গুরুত্বপূর্ণ, এবং বিগত বছরের হায়ার সেকেন্ডারি অঙ্ক কোশ্চেনে ওই প্রশ্নগুলো জিজ্ঞাসা করা হয়েছিল, সেগুলো এখানে আমরা ডিসকাস করব। ধন্যবাদ। অবশ্যই যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো।